এভাবে আমাদের মধ্যে প্রতিদিন কথা হয়। রাব্বি ছেলেটা অনেক ভালো এবং ভদ্র। ওর প্রতিবাদী মনোভাব আমাকে মুগ্ধ করেছে। কেন জানি না আমি রাব্বির সাথে কথা না বলে থাকতে পারি না। আমি দিনে দিনে রাব্বির প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তাহলে আমি কি রাব্বিকে ভালোবেসে ফেলেছি? হয়তো বা তাই। কাল আমি রাব্বিকে আমার মনের কথা সব খুলে বলবো। অতঃপর আমি রাব্বিকে ফোন দিলাম। হ্যালো রাব্বি। হ্যাঁ বলুন। কি করো এখন? এই তো শুয়ে আছি। কালকে কি তুমি আমার সাথে দেখা করতে পারবে? কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করতে হবে বলুন। বিকেল 4টায় কলেজের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি সময় মতো চলে আসো, কেমন? ঠিক আছে। এই বলে আমি ফোন রেখে দিলাম। তারপরের দিন কলেজের সামনে গিয়ে দেখি শ্যামা আমার জন্য অপেক্ষা করছে। আজকে শ্যামাকে অনেক সুন্দর লাগছে। আমি সামনে যেতেই শ্যামা বলে উঠল, চলো আমরা ওই টুলটার উপরে গিয়ে বসি। অতঃপর আমি আর শ্যামা একটা টুলের ওপর গিয়ে বসলাম। এখন কি বলবেন বলুন। জানো রাব্বি, আমি তোমার সাথে কথা না বলে এক মুহূর্তও থাকতে পারি না। প্রতিটা মুহূর্ত তোমাকে আমার মনে পড়ে। তোমার সততা এবং প্রতিবাদী মনোভাব আমাকে মুগ্ধ করেছে। তাই আমি ঠিক করেছি আমি তোমাকে চিরদিনের জন্য পেতে চাই। মানে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই বলে আমি রাব্বির হাত চেপে ধরলাম। প্লিজ আমার হাত ছাড়ুন। এসব কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি আপনাকে শুধু একজন বন্ধু ভাবি, এর থেকে আর বেশি কিছুই না। এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব নয়? আমি দেখতে এতটাই খারাপ? আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আমার সব কিছু আছে। আমি সেটা বলিনি। আপনি কই আর আমি কই? আপনি কত বড় লোক আর আমি কত গরিব। এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনি আমাকে ভুলে যান। তুমি গরিব তাতে কি? আমার তো সব কিছু আছে। আমার টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। শুধু তুমি আমায় একটু ভালোবাসো। দেখুন, আপনার আর আমার সম্পর্ক সমাজ কখনোই মেনে নেবে না। আর আপনি আমার থেকে 2 বছরের বড়। তুমি আর আমি মানলেই চলবে। আর আমার বাবা মা নেই। প্লিজ আপনি একবার বোঝার চেষ্টা করুন। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা বড়ই কঠিন। এসব আপনি আবেগের বশে বলছেন। যখন আবেগ থাকবে না তখন বুঝতে পারবেন যে বাস্তবটা কতটা কঠিন। আমি এত কথা শুনতে কিংবা জানতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমায় ভালোবাসতে হবে। এটাই আমার শেষ কথা। আর আমারও শেষ কথা শুনে রাখুন, আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। নিজের মতো কাউকে খুঁজে নিয়ে তাকেই বিয়ে করে নিন, এটাই আপনার জন্য ভালো হবে। আমি এই বলে যখন চলে আসতে যাব তখনই শ্যামা আমার হাত চেপে ধরলো। প্লিজ লক্ষ্মীটি, এরকম করে না। আমার কথা শোনো। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি ঠিকমতো বাবা মার আদর ভালোবাসা পাইনি। আমি তোমার ভালোবাসা পেতে চাই। প্লিজ তুমি আমাকে ভালোবাসো। প্লিজ তুমি আমাকে তোমার ভালোবাসা ভিক্ষা দাও। আমি তোমাকে ছাড়া সম্পূর্ণ অচল। আমি রাব্বির পা ধরে এই কথাগুলো বললাম। এই আপনি কি করছেন? আমার পা ছাড়ুন প্লিজ, সবাই দেখছে তো। না, ছাড়বো না। আগে বলো ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি খুশিতে আত্মহারা হয়ে রাব্বিকে আমার বুকে টেনে নিলাম। ঠিক তখনই রাব্বি বলে উঠল, এই আপনি কি করছেন? সবাই দেখছে তো। দেখুক সবাই। আমি আবারও রাব্বিকে আমার বুকে টেনে নিলাম। আজকে আমি রাব্বিকে বিয়ে করব। ঠিক তখনই রাব্বি বলে উঠল, এসব তুমি কি বলছো? এখনই বিয়ে করলে আমি তোমাকে খাওয়াবো কি? তোমাকে কোথায় রাখবো? সেটা তোমাকে চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। আমি তোমার পড়াশোনা ও ভরণ পোষণ বহন করব। কি? বিয়ের আগেই ঘর জামাই? না, আমি ঘর জামাই থাকতে চাই না। প্লিজ রাব্বি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। প্লিজ তুমি আর না করো না। তুমি তো আমার লক্ষ্মীটি, চান কলিজা। এই বলে আমি রাব্বির ঠোঁটে চুমু দিলাম। উম্মুয়া, উম্মুয়া। অতঃপর আমি শ্যামার অনেক জোরাজুরিতে শ্যামাকে বিয়ে করলাম। বাসর রাতে আমি রাব্বির জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর রাব্বি চলে আসে। আমি বললাম, এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। এই একটু বাইরে ছিলাম। আমার কাছে আসো তো একটু। অতঃপর আমি শ্যামার কথা মতো শ্যামার কাছে গেলাম। রাব্বি কাছে আসতেই আমি রাব্বিকে বিছানায় শুইয়ে দিলাম। কি হলো? তুমি আমাকে বিছানায় শুয়ে দিলে কেন? তোমাকে একটু আদর করব। এ কথা বলে আমি রাব্বির কপালে একটা চুমু দিলাম। তারপর আমি রাব্বির ঠোঁটে চুমু দিতে লাগলাম। উম্মুয়া, উম্মুয়া। এভাবেই আমাদের দিন চলতে থাকে। আমি এখন থেকে শ্যামার বাসাতেই থাকি।
আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার কলেজের একজন ম্যাডাম আমার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকায়, যেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। একদিন কলেজের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় সেই ম্যাডাম আমাকে বলল, রাব্বি, তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না কেন? এমনি। আমি তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি না তোমাকে ভালোবাসি। এই বলে আমি রাব্বির হাত চেপে ধরলাম। আপনি কি আমার সাথে ফাজলামো করেন? একটা ছাত্রকে এসব কথা বলতে আপনার লজ্জা করে না? সি। ভালোবাসার কথা বলতে আবার লজ্জা কিসের? দেখুন, আপনি কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না। জানার প্রয়োজন বলে মনে করলাম না। এখন বলো, তুমি আমাকে ভালোবাসবে কি না? বাসবো না, কি করবেন? ঠিক আছে, আমি তোমাকে পরে দেখে নেব। আমি আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। ঠিক সেই সময় শ্যামা ফোন করলো। আমার কলিজাটা কি করে? এই তো খাবার খাচ্ছি, তুমি কি করো? আমিও খাবার খাচ্ছি। তোমাকে না দেখতে অনেক ইচ্ছে করছে। কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা জানু, এখন খাবার খাওয়া রাখছি, পরে ফোন দিব, ঠিক আছে? এভাবে কিছুদিন যাওয়ার পর আমার সেমিস্টার পরীক্ষার খাতা সকলকে দেওয়া হলো। ম্যাডাম সকলকে খাতা দিলেও আমাকে খাতা দিচ্ছে না। আমি এর কারণটা জানতে ম্যাডামের অফিসে যাই, গিয়ে বলি, ম্যাডাম সকলকে খাতা দিলেন কিন্তু আমাকে দিলেন না কেন? তখন ম্যাডাম বলতে শুরু করে, আমার ইচ্ছা তাই। প্লিজ ম্যাডাম, খাতাটা দিন, আমি আমার মার্কস দেখব। তুমি তো দেখছি ভালোই নাম্বার পেয়েছো, 50-এ 45। বাহ, খুব সুন্দর। এখন যদি আমি 50-এ 10 দিই তাহলে কি হবে বলো তো? প্লিজ ম্যাম, এরকম করবেন না। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, এটা কখনোই সম্ভব না। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? ঠিক আছে, তোমার এই খাতার ব্যাপারটা আমি তোমার অভিভাবককে ফোনে জানাবো। এখন তুমি যেতে পারো। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। বাসায় আসতেই দেখি শ্যাম একটা বেত নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি অফিসে যাওনি? তোমায় আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এখন বলো, তুমি বাংলা পরীক্ষায় কত পেয়েছো? 50-এর ভেতরে 45 পেয়েছি। এই কথা বলতেই শ্যামা তার হাতে থাকা ব্যাট দিয়ে আমাকে মারতে শুরু করে। ঠাস ঠাস ঠাস। তুই মিথ্যা বললি কেন? তোর কলেজের ম্যাডাম ফোনে আমাকে সব কিছু বলেছে। তুই নাকি 50-এর ভেতরে 10 পাইছিস। না মানে, তুমি আমার কথা বিশ্বাস করো? আমাকে থামিয়ে দিয়ে শ্যামা আবারও বলা শুরু করলো। চুপ! তুই আর কোনো কথা বলবি না। আমি তোকে কত কষ্ট করে পড়াশোনা করাই। আগামী মাস থেকে আমি তোর কলেজের বেতন দিতে পারবো না। আগামী মাস থেকে তোর কলেজের বেতন তুই দিবি। আজকে তোর দুপুরে ও রাতের খাবার বন্ধ। আর আজ থেকে রাতে তুই নিচে ঘুমাবি। আমার সাথে ঘুমানোর তোর যোগ্যতা নেই। আর আজ থেকে তোর মোবাইল চালানো বন্ধ। পরবর্তী পরীক্ষায় যদি এরকম নাম্বার আসে তাহলে তোকে বাসা থেকেই বের করে দিব। এই কথা বলে শ্যামা রুমে চলে গেল। শ্যামার এরকম কথা শুনে আমার চোখ থেকে অজস্র অশ্রু ঝরে পড়ছে। কিছুক্ষণ পর আমিও রুমে চলে গেলাম। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু শ্যামা আমাকে খাবার খেতে নিষেধ করছে। না, ছেলেটাকে একটু বেশিই বলে ফেলেছি। ছেলেটা এখনো না খেয়ে আছে। ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। আর কখনো ওর সাথে এরকম করব না। আমি এশার নামাজ পড়ে নিচে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর হঠাৎ আমার মাথায় কারো হাতের স্পর্শ। আমার ঘুম ভেঙে গেল। দেখলাম শ্যামা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু বলবা? এখনো আমার উপর রাগ করে আছো? আরে না। তাহলে তুমি দুপুরে এবং রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছো কেন? তুমি বলেছো তাই। আমি রাব্বির কপালে একটা চুমু দিয়ে বললাম, মুয়া, আমি বলেছি বলে না খেয়ে থাকতে হবে? আসো, খাবে চলো। না থাক। আরে আসো তো। আমি তো ওসব কথা রাগের মাথায় বলেছি, তুমি বোঝো না? এখন চলো, আমরা একসাথে খাবো। আমার খিদে নেই, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। দুপুরে তোমাকে মেরেছি বলে এখনো আমার উপর রাগ করে আছো, তাই না? কোথায় ব্যথা লাগছে দেখি, আমি ওখানে আদর করে দিচ্ছি। অতঃপর আমি রাব্বির বুকে একটা চুমু দিলাম। মুয়া। আচ্ছা যাও, আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না। এবার খেতে আসো। আপনি আমার বড়, আপনি আমাকে মারতেই পারেন। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রাব্বিকে অনেক জোরাজোরি করলাম, কিন্তু রাব্বি কিছুতেই খেতে রাজি হলো না। অতঃপর রাব্বি না খেয়েই ঘুমিয়ে পড়লো। তারপরের দিন কিছু না খেয়েই কলেজে আসলাম। কলেজ শেষে বাসা ফিরলাম। বাসায় এসে শ্যামার সাথে একসাথে দুপুরে খাবার খেলাম। আমি বললাম, আমি একটা পেপারের দোকানে কাজ পেয়েছি। সকাল 6টা বাজে পেপার দিব এবং সকাল 9টায় কলেজের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিব। মাসে বেতন 1500 টাকা। এই টাকা দিয়ে আমি কলেজের বেতন দিব। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমি তো তোমাকে ওসব রাগের মাথায় বলেছি। তোমার পেপারের দোকানে কাজ করা লাগবে না। তোমার কলেজের বেতন আমি দেব। আমি বললাম, প্রয়োজন নেই,
এই বলে আমি খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেলাম। তারপরের দিন আমার একটা বই কেনার প্রয়োজন হলো, কিন্তু আমার কাছে বই কেনার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। এতে আমি অনেকটাই ভেঙে পড়ি। আমি মনমরা হয়ে ঘরে বসে কাঁদতে লাগলাম। ঠিক সে সময় শ্যামা আমার ঘরে এসে আমাকে কান্না করতে দেখে আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম। তারপর বলতে লাগলাম, তুমি এখনো খাওনি? আগে বলো তুমি কান্না করছিলে কেন? কই আমি কান্না করছিলাম? তুমি মনে হয় ভুল দেখেছো। আমি ভুল দেখিনি, তুমি সত্যি করে বলো কান্না করছিলে কেন? তুমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। আগে বলো কান্না করছিলে কেন, না হলে আমি কিছুই খাবো না। আসলে আমার একটা বই কেনার প্রয়োজন, কিন্তু আমার কাছে টাকা নেই, সেজন্য কান্না করছিলাম। ও এই ব্যাপার, তোমার বই কেনা প্রয়োজন, তা আমাকে বললেই তো পারতে। এত কান্না করার দরকার কি আছে? এত কান্না করার কি আছে? আমি কালকে তোমার বই কিনে দেব, ঠিক আছে? এবার খুশি? এবার একটা হাসি দাও তো। এই তো লক্ষ্মী ছেলে। অতপর তারপরের দিন শ্যামা আমাকে বই কিনে দিল। এভাবে কিছুদিন চলতে থাকে। আবারও ম্যাডাম আমার পরীক্ষার খাতা আমাকে দিলেন না। তারপর আমি অফিস রুমে গেলাম আমি আমার খাতা নিতে। আবারও সেই আমার খাতার নাম্বার কমিয়ে দিলেন। খাতা নিয়ে যখন বাসায় ফিরছিলাম তখন মনে মনে ভাবলাম, আজকে আমাকে সত্যি সত্যি শ্যামা বাসা থেকে বের করে দিবে। বাসায় এসে দেখি শ্যামা ঘরে বসে টিভি দেখছে। আমি ঘরে ঢুকতেই সে বলল, দেখি বাংলা পরীক্ষায় কত পেয়েছো? সেই একই নাম্বার পেয়েছো? কাল তুমি সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সকালে আমি যেন তোমার মুখ না দেখতে পাই। আমার কথা শোনো। আমাকে থামিয়ে দিয়ে শ্যামা আমার বলতে শুরু করলো, চুপ, তুমি কোনো কথা বলবে না। তুমি এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি আর কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে আমি কাপড় চোপড় গোছগাছ করতে লাগলাম, কারণ আমাকে সকাল সকাল বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তারপরের দিন সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়ে আমি আমার বন্ধু রাকিবের মেসে উঠলাম। রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। তারপর কলেজের সময় হলে আমি আর রাকিব কলেজে গেলাম। কলেজ ছুটি হলে আমি রাকিবের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক তখনই কলেজের ম্যাম পেছন থেকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার জানু, এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি কোনো কথা বলবেন না। জানেন আপনি আমার কত ক্ষতি করেছেন? আপনার জন্য আমাকে আমার স্ত্রী বাসা থেকে বের করে দিয়েছে। এই কথা বলতেই ম্যাডামের মুখ মলিন হয়ে গেল। তুমি কি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। তাহলে এই কথা আমায় এতদিন বলনি কেন? আমি এই কথাটা আপনাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু আপনি আমাকে বলতে দেননি। ও সরি, আমি বুঝতে পারিনি। এখন সরি বলে কী হবে? সে তো আমাকে বাড়ি থেকে বের করে দিছে। এই বলে আমি আর রাকিব সেখান থেকে চলে আসলাম। আমি রাব্বির স্ত্রী অর্থাৎ শ্যামাকে ফোন করলাম। অপর প্রান্ত থেকে শ্যামা বলা শুরু করলো, হ্যালো, কে বলছেন? আমি রাব্বির ম্যাডাম। আসলে আমি খুবই দুঃখিত। কেন কেন? তারপর আমি শ্যামাকে সব কিছু খুলে বললাম। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। জানেন ছেলেটা বিনা কারণে কত মার খেয়েছে আমার কাছে। এখন আমি কি করব বলেন তো? ছেলেটা এতদিন বিনা কারণে আমার হাতে মার খেয়েছে। আচ্ছা বলতে পারেন ও এখন কোথায় আছে? যতদূর জানি ওই রাকিবের মেসে উঠেছে। এই বলে আমি ফোন কেটে দিলাম। আমি রাকিবের মেসে গিয়ে রাকিবের দরজায় টোকা দিতে থাকলাম। ঠিক তখনই রাব্বি এসে দরজা খুলে দিল। শ্যামা, তুমি এখানে? এবারের মতন আমাকে মাফ করে দাও। আমি বিনা কারণে তোমার গায়ে হাত তুলেছি। তোমার কথা পুরোটা না শুনে বুঝে তোমার উপর কত অত্যাচার করেছি। আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। না না, আমি কিছু মনে করিনি। আমি রাব্বির হাত ধরে বললাম, এবার চলো বাসায় যাই। না না, আমি কোথাও যাব না। প্লিজ এরকম করো না। বললাম তো আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো করব না। এরপর থেকে আমি তোমার সব কথা শুনবো। আমি এখানে ভালো আছি, আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান। তুমি কি আমায় ভয় পাচ্ছ? তুমি ভাবছো বাসায় নিয়ে তোমাকে আমি অনেক মারবো? আরে না, তাহলে তুমি আমার সাথে বাসায় যাচ্ছ না কেন? কারণ তুমি আমাকে নিয়ে অনেক কষ্টে আছো তাই। আরে বোকা ছেলে, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো তোমার গায়ে হাত তোলা তো দূরের থাক, একটা ফুলের টোকাও দিব না। এবার বাসায় চলো। অতঃপর আমি আর রাব্বি বাসায় চলে আসলাম। গল্পটা এখানেই শেষ।